আসসালামু আলাইকুম। ফোকাস অডিও বুকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনারা শুনবেন রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটির প্রথম অধ্যায়, ধনীরা কিভাবে অর্থ আবিষ্কার করে। অর্থ আবিষ্কারের বিষয়ে সবচেয়ে বেশি শিক্ষা পেয়েছিলেন রবার্ট কিওসাকি তার দুই বাবার কাছে। আমরা তার বাকনিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে সেই সব কাহিনী শুনব, যাতে অর্থ আবিষ্কারের নানা কৌশল সম্বন্ধে বিভিন্ন তথ্য ও তথ্যতত্ত্বের ব্যাখ্যা দেওয়া হয়েছে। আমেরিকান বিশেষজ্ঞ লেখে, শিল্পোদ্যোক্তা অর্থ আবিষ্কারের বিষয়ে নিউ ইয়র্ক টাইমস বেস্টসেলার রিচ ড্যাড পুয়ার ড্যাড সিরিজের প্রখ্যাত লেখক গবেষক রবার্ট কিওসাকির সহজ ও সাবলীল উপস্থাপনার মাধ্যমে আমরা অর্থ আবিষ্কারের বিষয়ে জানতে পারি। 1995 সালের শুরুতে সিঙ্গাপুরের একটি কাগজে যখন তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন, ঠিক তখনকার অভিজ্ঞতা দিয়ে তিনি উদ্ধৃতি টেনেছিলেন। যখন 1995 সালে আমি সিঙ্গাপুরের এক খাবারের কাগজে একটা ইন্টারভিউ দিতে রাজি হয়েছিলাম, অল্প বয়সী মহিলা রিপোর্টারটি ঠিক সময়ে এসেছিলেন এবং তক্ষুনি ইন্টারভিউ শুরু হয়ে গিয়েছিল। আমরা একটি বিলাসবহুল হোটেলের লবিতে বসেছিলাম আর কফির পেয়ালায় চুমুক দিতে দিতে আমার সিঙ্গাপুর আসার কারণ নিয়ে আলোচনা করছিলাম। আমার জিগ জিগলারের সাথে একই জায়গায় বক্তৃতা দেওয়ার কথা ছিল। তিনি প্রেরণার বিষয়ে বক্তৃতা দিচ্ছিলেন আর আমি ধনীদের গোপন রহস্য বিষয়ে বলছিলাম। একদিন আমিও আপনার মতো সবচেয়ে বেশি বিক্রিত লেখক হতে চাই, তিনি বলছিলেন। আমি তার কাগজে লেখা কয়েকটি রচনা দেখেছিলাম এবং প্রভাবিত হয়েছিলাম। ওর একটা দৃঢ় এবং স্বচ্ছ লেখার কায়দা ছিল। তার লেখাগুলো পাঠকের উৎসাহ ধরে রাখতে পারত। আপনার লেখার কায়দা তো দারুণ, আমি উত্তরে বললাম। আপনার স্বপ্ন বাস্তবায়িত করতে আপনাকে কে বাধা দিচ্ছে? আমার কাজ মনে হয় কোথায় পৌঁছায় না। তিনি ধীরে ধীরে বললেন, সবাই বলে আমার উপন্যাসগুলো দারুণ, কিন্তু কিছু হয় না। আমি তাই কাগজের সাথে চাকরিটা করে চলেছি। অন্ততপক্ষে এটা আমার বিল ভরতে সাহায্য করে। আপনি কি কিছু পরামর্শ দেবেন? হ্যাঁ, বলছি, আমি উৎসাহিত হয়ে বললাম। আমার এক বন্ধু সিঙ্গাপুরে একটা স্কুল চালান। ওই স্কুলে লোকদের বিক্রি করতে শেখায়। তিনি সিঙ্গাপুরের অনেক বড় কর্পোরেশনের জন্য বিক্রিতে প্রশিক্ষণের কোর্স চালান এবং আমার মনে হয় তার কোনো একটা কোর্সে যোগদান করলে আপনার কেরিয়ার খুব ভালোভাবে বিকশিত হবে। তিনি একটু অস্বস্তি বোধ করছিলেন। আপনি কি বলছেন আমি বিক্রি করা শেখার জন্য আবার স্কুলে যাব? আমি মাথা নাড়ালাম। আপনি আন্তরিকভাবে বলছেন? আমি মাথা নাড়লাম। এতে ভুল কোথায়? এবার আমি একটু পিছিয়ে গেলাম। তিনি কোনো কারণে বিরক্ত হয়েছেন আর আমার মনে হচ্ছে আমি কিছু না বললেই পারতাম। আমি ওকে সাহায্য করতে গিয়েছিলাম। এখন দেখছি আমি নিজের বক্তব্যকেই বাঁচানোর চেষ্টা করছি। আমার ইংরেজি সাহিত্যে মাস্টার ডিগ্রি আছে। বিক্রেতার কাজ পেশায় প্রশিক্ষণ নেওয়ার জন্য গিয়েছিলাম, বিক্রেতা হতে চাইনি। আমি সেলসের লোকদের ঘৃণা করি, তার শুধু অর্থ চাই। তাহলে বলুন, আমি বিক্রি করা শিখব কেন? তিনি জোরে জোরে তার ব্যাগটাকে গুছিয়ে নিচ্ছিলেন। ইন্টারভিউ শেষ। কফি টেবিলের উপর আমার আগে লেখা একটি সবচেয়ে বেশি বিক্রিত বই পড়ছিল। আমি ওটা তুলে নিলাম, সাথে সাথে ওর লিগ্যাল প্যাডে লেখা নোটগুলো। আপনি কি এটা দেখতে পাচ্ছেন? আমি তার নোটগুলো দেখিয়ে জিজ্ঞেস করলাম। তিনি নোটগুলো দেখে একটু বিভ্রান্ত হয়ে বললেন, কি? আমি ইচ্ছা করেই তার নোট দিকে ইঙ্গিত করলাম। তার প্যাডে কি লিখেছিলেন? রবার্ট কিওসাকি সবচেয়ে বেশি বিক্রিত লেখক। এটাতে লেখা আছে সবচেয়ে বেশি বিক্রিত লেখক, সব থেকে ভালো লেখক নয়। ওর চোখ তখনই বড় বড় হয়ে গেল। আমি একজন অতি বাজে লেখক, আপনি একজন মহান লেখিকা। আমি সেলস স্কুলে গেছি, আপনার মাস্টার ডিগ্রি আছে। এগুলোকে একসাথে করুন আর আপনি একজন সব থেকে বেশি বিক্রিত লেখক আর সব থেকে ভালো লেখার লেখক পেয়ে যাবেন। তার চোখে রাগে জ্বলে উঠল। আমি কোনোদিন বিক্রি করতে শেখার জন্য অত নিচু হতে পারবো না।
আপনাদের মতো লোকদের লেখার কোনো অধিকার নেই। আমি একজন পেশাগত শিক্ষাপ্রাপ্ত লেখিকা, আর আপনি একজন বিক্রেতা, এটা ঠিক নয়। তার বাকি নোটগুলো তিনি সরিয়ে রাখলেন আর তাড়াতাড়ি বিরাট কাজের দরজা ঠেলে সিঙ্গাপুরের আর্দ্র সকালে বেরিয়ে গেলেন। পরদিন সকালে তিনি আমার সম্পর্কে সুন্দর লেখায় লিখেছিলেন, এই পৃথিবী বুদ্ধিমান, প্রতিভাবান, শিক্ষিত আর সহজাত গুণসম্পন্ন মানুষে পূর্ণ। আমরা তাদের প্রতিদিন দেখি, তারা আমাদের চারপাশেই আছে। কয়েকদিন আগে আমার গাড়িটা ভালো চলছিল না। আমি একটা গ্যারেজে দাঁড়িয়েছিলাম। এক অল্প বয়সী মিস্ত্রি সেটা নিমেষে ঠিক করে দিয়েছিল। সে শুধু ইঞ্জিনের আওয়াজ শুনেই গোলমাল কোথায় তা বুঝতে পেরেছিল। আমি আশ্চর্য হয়ে গিয়েছিলাম। দুঃখের কথা হলো, প্রতিভাই যথেষ্ট নয়। প্রতিভাধর লোকদের উপার্জন করতে দেখে আমি সবসময় বিস্মিত হয়ে যাই। আমি কদিন আগেই শুনছিলাম 5% চেয়ে কম আমেরিকান বছরে $10,000 চেয়েও বেশি রোজগার করে। আমি বেশ কিছু উজ্জ্বল উচ্চশিক্ষিত লোকদের জানি যারা বছরে $20,000 চেয়েও কম রোজগার করেন। একজন ব্যবসায়িক কনসালটেন্ট যিনি ডাক্তারি পেশায় বিশিষ্ট অর্জন করেছেন, আমি বলেছিলাম বেশ কিছু ডাক্তার, ডেন্টিস্ট আর কাইরোপ্র্যাক্টররা, ঘোড়া ইত্যাদির ডাক্তার আর্থিক সংগ্রাম চলছেন। আমি এতদিন ভাবতাম এরা গ্রাজুয়েশন করার পর প্রচুর রোজগার করে। এই বিজনেস কনসালটেন্ট আমাকে এই শ্লোকটা শোনালো, প্রচুর ধন প্রাপ্তির জন্য জরুরি একটা দক্ষতা তাদের মধ্যে নেই। এই স্লোগানটার মানে বেশিরভাগ লোকের প্রয়োজন শুধু আরেকটা দক্ষতা আয়ত্তে আনা, তাহলে তাদের রোজগারের বহুগুণ বেড়ে যাবে। আমি আগে উল্লেখ করছি যে আর্থিক জ্ঞান হলো অ্যাকাউন্টিং, ইনভেস্টিং, মার্কেটিং আর ল এর সম্মিলন। এই 4টি প্রায়োগিক দক্ষতার সমন্বয়ে অর্থ দিয়ে অর্থোপার্জন আর সোজা হয়ে যাবে। অর্থের প্রসঙ্গে একমাত্র যে দক্ষতাটা বেশিরভাগ লোক জানে তা হলো আরো পরিশ্রম করে কাজ করুন। দক্ষতার মিলনের সনাতন উদাহরণ হচ্ছে এই খবরের কাগজের অল্প বয়সী লেখিকাটি। তিনি যদি ধৈর্য ধরে বিক্রি করার দক্ষতা শিখতেন তাহলে তার রোজগার নাটকীয়ভাবে বেড়ে যেত। আমি যদি সেই মেয়েটি হতাম, আমি বিক্রি করার কোর্সের সাথে সাথে বিজ্ঞাপন লেখার কোর্সও শিখতাম। তারপর কাগজে চাকরির কথার বদলে আমি বিজ্ঞাপনের এজেন্সিতে চাকরি খুঁজতাম। যদি এতে তার মাইনে কম হতো তাহলে তিনি সফল বিজ্ঞাপনের মূল কথা অর্থাৎ সংক্ষেপে ব্যক্ত করার বিষয়ে শিখতে পারতেন। জনসংযোগ আর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষতা। এটা শেখার জন্য আরো সময় দেওয়া উচিত। কি করে বিনামূল্যে পর্দারের মিলিয়ন রোজগার করা যায় তাও তিনি শিখতে পারতেন। তারপর রাতে আর সপ্তাহান্তে বসে তিনি তার মহান উপন্যাস লিখতে পারতেন। বই লেখা সম্পূর্ণ হলে তিনি তার বই আরো ভালোভাবে বিক্রি করতে পারতেন। তারপর কিছুদিনের মধ্যেই তিনি সবচেয়ে বেশি বিক্রিত লেখিকা হিসেবে হতে পারতেন। যখন আমি আমার প্রথম বই ইফ ইউ ওয়ান্ট টু বি রিচ অ্যান্ড হ্যাপি ডোন্ট গো স্কুল ছাপাই, একজন পাবলিশার আমার বইয়ের নাম পরিবর্তন করে দি ইকোনমিক্স অফ এডুকেশন রাখতে বলেছিলেন। আমি প্রকাশককে বলেছিলাম ওই রকম একটা নাম দিলে আমি মাত্র 2টি বই বিক্রি করতে পারবো, আমার পরিবারকে, অন্যটা আমার প্রিয় বন্ধুকে। মুশকিল হচ্ছে তারা এই বিনামূল্যে আশা করবে। এই বিরক্তিকর নাম ইফ ইউ ওয়ান্ট টু বি রিচ অ্যান্ড হ্যাপি ডোন্ট গো টু স্কুল এজন্য বাছা হয়েছিল, কারণ আমার জানতাম না এটা প্রচুর প্রচার হবে। আমি শিক্ষার সমর্থক এবং শিক্ষার আমূল পরিবর্তনে বিশ্বাসী। তা না হলে আমি আমাদের পুরনোপন্থী শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করার জন্য ক্রমাগত চাপ দেব কেন? আমি বিতর্কিত হতে চাই, তাই আমি এমন একটা নাম বেছে নিয়েছিলাম যেটা আমাদের অনেক বেশি টিভি আর রেডিও শোতে অংশ নিতে সুযোগ করে দেবে। অনেক লোক আমাকে ফ্রুট কেক ভেবেছিল, কিন্তু বইটা বিক্রি করতে উত্তরোত্তর বাড়তে থাকলো। যখন আমি ইউএস মার্চেন্ট মেরিন একাডেমি থেকে 1969-এ গ্র্যাজুয়েট হয়ে বেরোলাম, আমার শিক্ষিত বাবা খুব খুশি হয়েছিলেন। আমি স্ট্যান্ডার্ড অয়েল অফ ক্যালিফোর্নিয়ার অয়েল ট্যাঙ্কারের নৌবহরে চাকরি পেলাম। আমি থার্ড মেট ছিলাম এবং আমার মাইনে আমার সহপাঠীদের তুলনায় কম ছিল।
শুরুতে ওভারটাইম সহ আমার মাইনে ছিল বছরে $42,000। আমাকে শুধু 7 মাসের জন্য কাজ করতে হতো, বাকি মাসগুলো আমার ছুটি ছিল। আমি যদি চাইতাম আমি এটা সহায়ক শিপিং কোম্পানির সাথে এই 5 মাস ছুটি নেওয়ার বদলে ভিয়েতনাম যেতে পারতাম এবং অনায়াসে আমার মাইনে দ্বিগুণ করতে পারতাম। আমার সামনে একটা খুব ভালো কর্মজীবনের প্রতিশ্রুতি ছিল, তবু আমি 6 মাস পরে কোম্পানির থেকে চাকরি থেকে ইস্তফা দিয়েছিলাম আর প্লেন চালানো শেখার জন্য মেরিন কোর্সে যোগদান করছিলাম। আমার শিক্ষিত বাবা বিধ্বস্ত হয়ে গিয়েছিল। আমার ধনবান বাবা আমাকে অভিনন্দন জানিয়েছিলেন। স্কুলে আর কলেজের স্কুল আর কাজের জায়গায় এখন জনপ্রিয় মত হচ্ছে বিশেষজ্ঞ হওয়া, অর্থাৎ আপনার আরো বেশি অর্থ পেতে বা পদোন্নতি করতে হলে আপনার সেই বিষয়ে বিশেষজ্ঞতা অর্জন প্রয়োজন। তাই ডাক্তাররা পাশ করার পরে অর্থোপেডিক বা পেডিয়াট্রিক্স ইত্যাদি বিশেষ শাখা খুঁজতে থাকেন বিশেষজ্ঞ হওয়ার জন্য। অ্যাকাউন্ট্যান্ট, আর্কিটেক্ট, আইনজীবী, পাইলট আর অন্যদের ক্ষেত্রেও একথা প্রযোজ্য। আমার শিক্ষিত বাবাও একই মতে বিশ্বাস করতেন। সেজন্য তিনি শেষ পর্যন্ত ডক্টরেট ডিগ্রি অর্জন করতে পেরে পুলকিত হয়েছিল। তিনি প্রায় স্বীকার করতেন যারা কম বিষয়ে বেশি করে পড়ে স্কুল তাদের পরিশ্রুত করে। আমার ধনবান বাবা আমাকে ঠিক উল্টো জিনিস করতে উৎসাহ দিয়েছিলেন। তার মত ছিল, তুমি নানা বিষয় সম্পর্কে অল্প অল্প করে জেনে রাখো। তাই আমি বহু বছর ধরে তার কোম্পানির বিভিন্ন বিভাগের কাজ করেছি। কিছুদিনের জন্য আমি তার অ্যাকাউন্টিং বিভাগে কাজ করেছি, যদিও আমি হয়তো কোনোদিনই অ্যাকাউন্ট্যান্ট হব না। তিনি আমাকে অসমোসিসের মাধ্যমে শেখাতে চেয়েছিলেন। ধনবান বাবা জানতেন আমি এর ফলে বিশেষ শব্দাবলী শিখে যাব এবং আমার ভেতরে গুরুত্বপূর্ণ অপেক্ষাকৃত গুরুত্বহীন বিষয় সম্পর্কে একটা বোধ জাগবে। আমি কন্ট্রাকশনের কর্মী হিসেবে তেমন কাজ করেছি, তেমন সেলস, রিজার্ভেশন আর মার্কেটিং বিভাগেও কাজ করেছি। তিনি মাইক আর আমাকে নিজের হাতে তৈরি করেছেন। তাই তিনি আমাদের ব্যাংকার, লয়ার, অ্যাকাউন্ট্যান্ট এবং ব্রোকারদের সাথে মিটিংয়ের নিশ্চয় উপস্থিত থাকতে বলতেন। তিনি আমাদের তার সাম্রাজ্যের সব বিষয়ে সম্পর্কে একটু জানাতে চেয়েছিলেন। যখন আমি স্ট্যান্ডার্ড অয়েলের উচ্চ বেতনযুক্ত চাকরি ছেড়ে দেই, আমার শিক্ষিত বাবা আমার সাথে খোলাখুলিভাবে কথা বলেছিলেন। তিনি হতবিত্ত হয়ে গিয়েছিলেন। একটা কেরিয়ার যেটা মোটা বেতন, প্রচুর সুবিধা, প্রচুর সময় ও পদোন্নতির প্রস্তাব দিচ্ছে, তার থেকে আমার ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত তিনি ঠিক বুঝে উঠতে পারছিলেন না। এক সন্ধ্যায় তিনি আমাকে জিজ্ঞেস করলেন, কেন তুমি চাকরি ছেড়ে দিচ্ছ? উত্তরে আমি যতই চেষ্টা করি বাবাকে বোঝাতে পারছিলাম না। আমার যুক্তি আর বাবার যুক্তির কোনো মিল ছিল না। সবথেকে বড় সমস্যা হলো আমার সাথে যুক্তিগুলোর আসলে আমার ধনবান বাবার যুক্তি ছিল। আমার শিক্ষিত বাবার কাছে চাকরির নিরাপত্তাই ছিল সবচেয়ে বড়, আর ধনবান বাবার শেখার সুযোগই ছিল সব। শিক্ষিত বাবা ভেবেছিলেন জাহাজের অফিসার হওয়া শিখতে আমি স্কুলে গিয়েছিলাম। ধনবান বাবা জানতেন আমি স্কুলে গিয়েছি আন্তর্জাতিক ব্যবসা সম্পর্কে শিখতে। তাই আমি সুদূর পূর্ব আর দক্ষিণ প্রশান্ত মহাসাগরগামী মালের জাহাজ, বড় মালের জাহাজ, অয়েল ট্যাঙ্কার আর যাত্রীবাহী জাহাজে ছাত্রের মতো কাজ শিখছিলাম। কারণ ধনবান বাবা জোর দিয়েছিলেন আমি ইউরোপগামী জাহাজে যাত্রা করার বদলে যেন প্রশান্ত মহাসাগরগামী জাহাজে থাকি। তিনি জানতেন এশিয়া মহাদেশে রয়েছে উত্থানশীল দেশ ইউরোপ নয়। যখন মাইক সহ আমার বেশিরভাগ সহপাঠী তাদের বাসার বাড়িতে পার্টির কাজ করছে, আমি জাপান, তাইওয়ান, থাইল্যান্ড, সিঙ্গাপুর, হংকং, ভিয়েতনাম, কোরিয়া, তাহিতি, সেমেয়া আর ফিলিপিন্সের ব্যবসা, মানুষ, বাণিজ্যিক স্টাইল আর সাংস্কৃতিক নিয়ে পড়াশোনা করছি। আমি পার্টি করছিলাম, কিন্তু কারোর বাবার বাড়িতে নয়। আমি দ্রুত বড় হয়ে উঠছিলাম। শিক্ষিত বাবা কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না আমি সব রেখে কেন মেরিন কোর্সে যোগ দেওয়ার ঠিক করেছি। আমি তাকে বলছিলাম আমি বিমান চালানো শিখতে চাই।
কিন্তু আসলে আমি দেখতে চেয়েছিলাম কি করে দলের নেতা হওয়া পরিচালনা করা যায়। আমার ধনী বাবা আমাকে বুঝিয়েছিলেন একটা কোম্পানি চালানোর সব থেকে কঠিন অংশ হচ্ছে মানুষকে পরিচালনা করা। তিনি সামরিক সেবায় 3 বছর কাটিয়েছিলেন। আমার শিক্ষিত বাবার তা প্রয়োজন হয়নি। ভয়ঙ্কর পরিস্থিতি লোকদের পরিচালনা করতে শেখার মূল্য আমার ধনবান বাবা আমাকে বুঝিয়েছিলেন। এরপর তোমরা যা শেখা দরকার তা হচ্ছে নেতৃত্ব। তুমি যদি ভালো নেতা হও, তুমি পিছন থেকে গুলি খাবে। ঠিক তেমন ওরা ব্যবসায় করে। ভিয়েতনাম থেকে 1973 সালে ফিরে আসার পর আমি কমিশন থেকে ইস্তফা দিয়েছিলাম, যদিও আমি প্লেন চালাতে যোগ দিয়েছিলাম। আর সেটা সুবিধার জন্য নয়। আমি লাজুক ছিলাম, আর কোনো বিক্রি করার চিন্তা আমার কাছে পৃথিবীর সব থেকে ভীতিকর ব্যাপার ছিল। জেরক্সের সেলস ট্রেনিং প্রোগ্রাম আমেরিকার অন্যতম একটা ছিল। আমাকে নিয়ে ধনবান বাবার গর্ব ছিল। শিক্ষিত বাবা লজ্জিত ছিলেন নিজে শিক্ষাবিদ হওয়া। তিনি বিক্রির লোকজনের নিজের থেকে হে মনে করতেন। দৌড়ে দৌড়ে গিয়ে দরজার কড়া নাড়া, প্রখ্যাত হওয়ার ভয় কাটিয়ে ওঠা পর্যন্ত, অর্থাৎ 4 বছর পর্যন্ত আমি জেরক্স কাজ করেছি। আমি যখন সবচেয়ে বেশি বিক্রির প্রথম 5 জনের মধ্যে নিয়মিতভাবে থাকতে শুরু করলাম, আমি আবার ইস্তফা দিলাম আর একটা ভালো কোম্পানির সাথে দারুণ কর্মজীবন পিছনে ফেলে আমি এগিয়ে চললাম। 1977 আমি আমার প্রথম কোম্পানি তৈরি করলাম। ধনবান বাবা মাইক আর আমাকে কোম্পানির অধিগ্রহণ করার জন্য প্রশিক্ষণ দিয়ে রেখেছিলেন, তাই আমার এখন সেগুলো তৈরি একত্র শিখতে হবে। আমার প্রথম উৎপাদন নাইলন আর ভেলক্রো ব্যাগ সুদূর পূর্বে উৎপাদিত হতো। নিউ ইয়র্কে আমি যে স্কুলে যেতাম তার কাছে একটা গুদামে জাহাজে করে আসলাম। আমার নিয়ম মাফিক পরিচালিত শিক্ষা সম্পূর্ণ হয়েছিল। তখন আমার ক্ষমতার পরীক্ষার সময়। যদি আমি অসফল হই তাহলে সম্পূর্ণ দেউলিয়া হয়ে যাব। ধনবান বাবা মনে করতেন দেউলিয়া হতে হলে 30 বছরের আগে তাও হয়ে যাওয়া ভালো। তার উপদেশ ছিল, তোমরা কখনো সামলে ওঠার সময় থাকে। আমার 30 বছর জন্মদিনের আগে আমার প্রথম শিপমেন্ট কোরিয়া থেকে নিউ ইয়র্কে রওনা করছিল। আমি এখনো আন্তর্জাতিক স্তরে ব্যবসা করি। আমার ধনবান বাবা আমাকে যেমন উৎসাহিত দিয়েছিল, আমি উত্থানশীল দেশের সন্ধানে থাকি। আজ আমার বিনিয়োগ কোম্পানি সাউথ আমেরিকা, এশিয়া, নরওয়ে আর রাশিয়ার বিনিয়োগ করে। একটা পুরো পরিচালিত কথা আছে, জব কথাটি জাস্ট ওভার ব্রোক। দেউলিয়া থেকে সামান্য উন্নত স্তরের অধ্যক্ষরগুলো দিয়ে তৈরি। আমি বলবো দুর্ভাগ্যক্রমে এই কথাটি লক্ষ লক্ষ লোকের ক্ষেত্রে প্রযোজ্য। যেহেতু স্কুল আর্থিক জ্ঞানকে কোনো জ্ঞান মনে করে না, তাই বেশিরভাগ কর্মী তাদের আর্থিক সংস্থানের পরিধিতে থেকে জীবন ধারণ করে। তারা কাজ করে আর তাদের বিলের টাকা জমিয়ে দেয়। কর্মপরিচালনার আরেকটা সাংঘাতিক ধারণা হলো, কর্মীরা ঠিক ততটাই পরিশ্রম করে কাজ করে যাতে তাদের চাকরি বজায় থাকে, আর মালিকরা ঠিক ততটাই মাইনে দেয় যাতে কর্মীরা চাকরি না ছাড়ে। আর আপনি বেশিরভাগ কোম্পানির বেতনের স্কেলের দিকে তাকিয়ে দেখেন, তাহলে আমি বলবো এই বক্তব্যে কিছু সত্যতা আছে বৈকি। এর মোট পরিণাম হলো, বেশিরভাগ কর্মীরা কখনো এগোতে পারে না। তাদের যা শেখানো হয়েছে তারা তাই করে। একটা নিরাপদ চাকরি নেই। বেশিরভাগ লোক বেতন এবং সুবিধার জন্য কাজ মনোনিবেশ করে। এগুলো তাদের সাময়িকভাবে পুরস্কৃত করে, কিন্তু দীর্ঘদিন সময় প্রায় এগুলোকে ক্ষতিকারক হয়ে থাকে। এর পরিবর্তে আমি অল্প বয়সীদের এমন কাজ খুঁজতে বলবো যাতে তারা রোজগারের পরিণাম না দেখে কিছু শিখতে পারে। বিশেষ করে পেশা বেছে নেওয়ার আগে, এই ইঁদুর দৌড় ধরা পড়ার আগে তাদের দেখা উচিত তারা কিসে দক্ষ হতে চায়। লোকে সারাটা জীবন বিল দেওয়ার ফাঁদে ধরা পড়লে তারা ছোট ধাতব চাকার চারপাশ দৌড়ে বেড়ানোর হ্যামস্টারের মতো হয়ে যায়। তাদের ছোট পা চক্রাকারে সাংঘাতিকভাবে ঘোরে। আবার কাল সকাল হোক, তারা তখনই সেই এক খাঁচায় বন্দি, চাকরির খাঁচায়।
টম ক্রুজ অভিনীত জেরি ম্যাগোরার সিনেমাতে খুব সুন্দর কয়েকটি পংক্তি আছে। সবচেয়ে স্মরণীয় বোধ হয় টাকা কোথায়। এছাড়াও আর একটি পংক্তি আছে যেটা আমাদের মনে হয় খুব সত্যি। একটি দৃশ্য টম ক্রুজ কারখানা ছেড়ে যাচ্ছে, তার এক্ষুনি চাকরি গেছে। সে পুরো কোম্পানিকে জিজ্ঞেস করছে আমার সাথে কে আসতে যাও। সম্পূর্ণ পরিবেশটা নিস্তব্ধ আর জমাট। শুধু একজন মহিলা বলে ওঠে, আমি আসতাম, কিন্তু আমার 3 মাসে একটা প্রমোশন পাওনা আছে। এই বক্তব্যটাই বোধ হয় পুরো সিনেমাটাতে সবচেয়ে বাস্তবিক মন্তব্য। বিলের অর্থ জমা দেওয়ার জন্য যারা কর্দমক হয়ে পরিশ্রম করে তারা এই ধরনের ব্যক্তিই ব্যবহার করে। আমি জানি আমার শিক্ষিত বাবা প্রতি বছর তার মাইনে বাড়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেন, আর প্রতি বছরই নিরাশ হতেন। তাই তিনি আমার আরো যোগ্যতা অর্জন করার জন্য স্কুলে যেতে, যাতে আরেকবার মাইনে বাড়ে, কিন্তু আবার আরেকটা নৈরাশ্যজনক পরিস্থিতির সম্মুখীন হতে হতো। আমি লোকদের প্রায় যে প্রশ্ন করি, এই নৈমিত্তিক কাজ আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে? আমি ভাবি ঠিক ওই হ্যামস্টারের মতো লোকেরা দেখতে পায় কি তাদের ওই কঠিন পরিশ্রম কোথায় নিয়ে যাচ্ছে, ভবিষ্যৎ তাদের জন্য কি অপেক্ষা করছে। আমেরিকান অ্যাসোসিয়েশন অফ রিটায়ার্ড পিপল এর পূর্ববর্তন এক্সিকিউটিভ ডাইরেক্টর সিরিল বিগফিল্ড রিপোর্টে লিখেছেন, প্রাইভেট পেনশনের এখন সাংঘাতিক বিশৃঙ্খল অবস্থা। প্রথমত, কাজে নিযুক্ত ব্যক্তিদের 50% আজকাল কোনো পেনশন পায় না। সেটা যথেষ্ট উদ্বেগের কারণ। বাকি 50%-এর মধ্যে 75 থেকে 80% পেনশন মাসে মাত্র 55 থেকে 150 অথবা $300, যা কোনো কাজেরই না। ক্রিস এস কার্টওয়েল তার বই দ্য রিটায়ারমেন্ট মিথ এ লিখেছেন, আমি একটা জাতীয় পেনশন কনসাল্টিং ফার্মের হেডকোয়ার্টার্স দেখেছি আর একজন ম্যানেজিং ডাইরেক্টরের সাথে দেখা করেছি। তিনি শীর্ষস্থ পরিচালক দলের একজন দারুণ রিটায়ারমেন্ট পরিকল্পনা করার জন্য বিশেষজ্ঞ। আমি যখন জিজ্ঞেস করলাম যাদের বড় অফিস নেই তারা কি পেনশনে কি প্রত্যাশা করতে পারে, তিনি একটা আত্মবিশ্বাসের হাসি হেসে বললেন, দ্য সিলভার বুলেট। আমি জিজ্ঞেস করলাম, সিলভার বুলেট কি? হাত ঝুঁকিয়ে তিনি বললেন, যদি বেবি বুমরা আবিষ্কার করে বুড়ো বয়সে তাদের বাঁচার জন্য যথেষ্ট পয়সা নেই, তারা তাদের নিজেদের মগজেই উড়িয়ে দিতে পারে। পুরো ডিফাইন্ড বেনিফিট রিটায়ারমেন্ট প্ল্যান আর 401,000 প্ল্যানের তফাৎ, এবং এটা কতটুকু ঝুঁকিপূর্ণ তা বোঝালেন। এটা আজকে যারা করছে তাদের বেশিরভাগের জন্য খুব একটা সুন্দর ছবি নয়, আর এটা অবসর গ্রহণের জন্য প্রযোজ্য। এতে যদি মেডিকেল ফি অফ দীর্ঘদিন নার্সিং হোম সেবা যোগ করা হয়, ছবিটা ভয়াবহ দেখায়। আর 1995 এর বইয়ে তিনি ইঙ্গিত করেছে যে নার্সিং হোমের খরচ বহরের 30,000 থেকে $1,25,000 দাঁড়ায়। অথচ তিনি তার এলাকার একটি পরিষ্কার আর সাধারণ নার্সিং হোমে গিয়ে দেখেন 1995 এর দাম $88,000। আজও দেশে বেশ কিছু হাসপাতাল সমাজবাদী ব্যবস্থাকে কে বাঁচবে কে মরবে সে বিষয়ে বেশ কঠিন সিদ্ধান্ত নিতে হয়। কত টাকা আছে এবং রোগীর কত বয়সে শুধু তার উপর নির্ভর করে তারা এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। যদি রোগী বয়স্ক হয় তাহলে তাদের মেডিকেল সেবা প্রায় কোনো অল্প বয়স্ককে দেয়। বয়স্ক গরিব রোগীদের পিছনের সারিতে পড়ে থাকে। তারা ধনীরা যেমন বেশি ভালো শিক্ষা পেতে সক্ষম, ঠিক তেমনই তারা বেশি দিন বেঁচে থাকারও ক্ষমতা রাখে। অন্যদিকে যাদের ধন সম্পদ কম তাদের মৃত্যু ছাড়া উপায় নেই। তাই আমি ভাবি কর্মীরা কি ভবিষ্যৎ দেখছে নাকি তাদের পরের বেতনের চেকটাই দেখছে, তারা কোথায় চলেছে তা কখনো ভেবে দেখে কি? আমি যখন আরো উপার্জনের আগ্রহী বয়স্কদের সাথে কথা বলি আমি সবসময় এই পরামর্শ দেই, আমি জীবনটাকে একটি দীর্ঘ দৃষ্টিকোণ থেকে দেখার পরামর্শ দেই। আমি স্বীকার করি অর্থ আর নিরাপত্তা যথেষ্ট গুরুত্বপূর্ণ, তবে শুধু এর জন্য কাজ না,
করে আমি তাদের দ্বিতীয় চাকরিতে বলি, যা তাদের তৃতীয় দক্ষতার শিক্ষা দেবে। তারা যদি বিক্রির দক্ষতা শিখতে চাই, আমি প্রায় তাদের এই নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির অর্থাৎ মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানিতে যোগ দিতে বলি। এরকম অডিও বুক শুনতে অবশ্যই ফোকাস অডিও বুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর এই সিরিজটি দেখতে অবশ্যই সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।